বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ আমি রসায়ন বিজ্ঞানের একটি সার্বিক সাজেশনমূলক ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি যে এই পর্যালোচনাটি তোমাদের অনেক উপকারে আসবে। আহ, প্রথমে আমরা প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে আমি সেগুলোর উপর একটু ধারণা দিচ্ছি। আসলে এই অধ্যায় থেকে তেমন লিখিত প্রশ্ন আসে না, মূলত ক খ অথবা কোনো কোনো সময় গ ঘতে প্রশ্ন আসে। আম, এখানে নৈর্ব্যক্তিক প্রশ্ন আসার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। তো এই কারণে আমরা সামান্য যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলোর উপর একটু ধারণা দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। সংজ্ঞামূলক প্রশ্ন হিসেবে প্রিজারভেটিভস, গবেষণা এবং ট্রিফয়েল এই অপশনগুলো আসতে পারে। তারপর খ এর জন্য অ্যাসিডিটি বিষয়টি উল্লেখ করে অ্যান্টাসিড জাতীয় ওষুধ ব্যবহারের বিষয়টি, কাঁচা ফল টক কেন হয় এবং আম পেকে হলুদ কালার ধারণ করে কেন। আর গ এবং ঘ নম্বরের জন্য মূল প্রশ্ন হিসেবে ল্যাবরেটরিতে যে সেফটি ব্যবস্থাগুলো নেওয়া হয়, আমরা সেফটি গগলস, তারপর মাস্ক ব্যবহার করি, তারপরে অ্যাফ্রন ব্যবহার করি, এগুলো বিষয়ে এখানে প্রশ্ন আসতে পারে। আর নৈর্ব্যক্তিক এবং সাধারণ বেসিক অপশনের মধ্যে আমাদের যে বিভিন্ন চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো দিয়ে আমাদের প্রশ্ন সেট আপ করা হয় যে ওই চিহ্নগুলোর অর্থ কি কি। মূলত এই প্রশ্নগুলো এখানে হতে পারে। এরপরে যদি আমরা দ্বিতীয় অধ্যায়ের পর্যালোচনায় যাই, তাহলে দ্বিতীয় অধ্যায়ে আমরা হয়তো এখানে অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি, আসলে প্রশ্ন কিন্তু অনেকগুলো নয়। মূল প্রশ্ন যদি আমরা ফোকাস করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে গ এবং ঘ নম্বরের বিষয়টি আমি আগে তুলে ধরছি। গ নম্বরে এবং ঘ নম্বরের জন্য সম্ভাব্য আসার মতো প্রশ্নগুলো হলো লেখচিত্র থেকে 3টি প্রশ্ন। তার একটি হলো বাষ্পীভবনের লেখচিত্র এবং তার বিভিন্ন অংশের বিবরণ। তারপর সেই বিভিন্ন অংশের বিবরণ দিতে গিয়ে আমাদেরকে দেখাতে হবে যে লেখচিত্রের সেই স্ফুটন রেখা কোনটা, ঘনীভবন রেখা কোনটা, হিমাঙ্ক রেখা কোনটা, এরকম বিষয়গুলো কিন্তু এখানে আসতে পারে। এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো তোমার শীতলীকরণের লেখচিত্র, এবং তার তার ক্ষেত্রেও একই রকম ব্যাখ্যাই দিতে হবে যে সেখানে কোন রেখাটি কি নির্দেশ করছে। আহ এরপর 3 নম্বর লেখচিত্র হলো ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে লেখচিত্র, যেটি আয়োডিন, নিশাদল, কর্পূর বিভিন্ন উদাহরণ দিয়ে কিন্তু আসতে পারে, কিন্তু মূলত সেখানে মূল অপশনটাই হলো এই এটা। তো ঊর্ধ্বপাতন প্রক্রিয়াকে ব্যবহার করে আয়োডিনকে পৃথকীকরণের বিষয়টি আছে, কিন্তু লেখচিত্রের এই 3টা প্রশ্নই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এই লেখচিত্রের অপশনটা পরে আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটা, সেটা হলো আহ এই ব্যাপন এবং নিঃসরণ কেন্দ্রিক। ব্যাপন এবং নিঃসরণ কেন্দ্রিক প্রশ্নর মূল অপশনটাই হলো বিভিন্ন গ্যাসের ব্যাপনের হার তুলনা করা। তাহলে এখানকার মূল ভিউটা কি? এখানকার মূল ভিউটা হলো যে আমরা যদি এই পদার্থগুলোর প্রত্যেকটার ভর উল্লেখ করি তাহলে দেখব যাদের ভর এবং ঘনত্ব বেশি তাদের ব্যাপন বা নিঃসরণের হারটা কম, এবং যাদের ভর এবং উম, ব্যাপন ঘনত্ব কম তাদের নিঃসরণের হার বেশি। তো এই অপশনে আমাদের মূল বইতেও এই অ্যামোনিয়া এবং এইচসিএল দিয়ে প্রশ্ন আছে। তারপরে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নের মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, অ্যামোনিয়া, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসগুলো ব্যবহার করে কিন্তু প্রশ্ন আছে। প্রত্যেকের ক্ষেত্রে একটাই অপশন ব্যবহার করতে হবে, এদের পারমাণবিক অথবা আণবিক ভর বের করতে হবে এবং তারপরে দেখাতে হবে যার ভর বেশি সে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, আর যার ভর কম সে দ্রুত ছড়িয়ে পড়ে। এই অপশনের তুলনা করে আমরা মূলত এই প্রশ্নগুলোর ব্যাখ্যা এখানে দিতে পারি। এরপর আমরা দেখব হলো তোমার সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কারা আসতে পারে। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে মূলত ইম্পর্টেন্ট সংজ্ঞাগুলো এখানে উল্লেখ করা আছে, যেটা
ঊর্ধ্বপাতন, স্ফুটন, পাতন, কণার গতিতত্ত্ব, নিঃসরণ, ব্যাপন, গলনাঙ্ক, আন্তঃআণবিক শক্তি। আর উম, খ এবং মূলত খ এর জন্য এই কয়টা প্রশ্ন ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। যে নির্দিষ্ট পদার্থের নাম লেখা থাকবে, নিশাদল, কর্পূর, আয়োডিন এগুলো ঊর্ধ্বপাতিত পদার্থ কেন, মমের জ্বলনে তিন অবস্থা কিভাবে হয়, পানির গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এটা আলাদা কেন, নিঃসরণ, ব্যাপনের পার্থক্য ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো আমরা এখানে থেকে দেখতে পারি। তো এরপর আমরা আসবো হলো তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ের আমরা যদি গ এবং ঘ নম্বরের মৌলিক প্রশ্নগুলো দেখি, তাহলে মূলত 3 থেকে 4টে আইটেমসের প্রশ্ন এখানে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার মধ্যে প্রথম অপশনটাই হলো আমাদের রাদারফোর্ড এবং বোর মডেল। এই রাদারফোর্ড এবং বোর মডেলের তুলনামূলক চিত্র দেওয়া থাকতে পারে, সেই চিত্রে আমাদেরকে উল্লেখ করবে যে এই চিত্রের মধ্যে কোন মডেলটি অধিক উত্তম এবং কেন। অথবা এভাবে উল্লেখ করা থাকতে পারে যে রাদারফোর্ড মডেলের সমস্যাগুলো কিভাবে বোর মডেল সমাধান করেছে। যখন এই চিত্রর অপশনটা না থাকবে তখন হয়তো এই ব্যাপারটা উল্লেখ করা থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের রাদারফোর্ড মডেলের সমস্যা বলতে হবে, বোর মডেল কিভাবে তার সমাধান করেছে সেটি লিখতে হবে। তো এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে কিছু গাণিতিক টার্ম আছে, যে গাণিতিক টার্মে আমরা দেখব যে রাদারফোর্ড এবং বোর মডেলের কেন্দ্রিক 2টা গাণিতিক অপশন আছে, যেটা হলো এক কক্ষপথ থেকে ইলেকট্রন অন্য কক্ষপথে যাওয়ার ক্ষেত্রে তখন তারা এইচ নিউ এই প্লাঙ্কের ধ্রুবকের সমন্বিত অপশন থেকে যে শক্তি নির্গত করে সেই সূত্রটি। আর চারদিকে ঘূর্ণয়মান ইলেকট্রনগুলো তাদের কৌণিক ভরবেগ বের করার জন্য এমভিআর এই সূত্র ব্যবহার করে অঙ্ক। তো এর পাশাপাশি আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, সেখানে আইসোটোপের ক্ষেত্রে এবং নর্মাল পরমাণুর ক্ষেত্রে আমাদের মোট মিলে 3টা অঙ্ক মূল বইতেই আছে। আমরা অ্যালুমিনিয়ামের অঙ্কটি দেখব, ক্লোরিনের অঙ্ক দেখব, এবং তার সাথে যদি কপার এর অঙ্ক দেখি তাহলে মোটামুটি এই 3টি নিয়ম হয়ে যায়। তো এই নিয়মগুলো প্র্যাকটিস করলে আমি আশা করছি যে সেখানে গাণিতিক অংশ ইনশাল্লাহ কমন হবে। তৃতীয় যে প্রশ্নটি পরীক্ষায় আসার সমূহ সম্ভাবনা আছে, তার অপশনটা হলো ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমে আমরা মূলত 3 প্রকার প্রশ্ন পাই। একটা হলো 3D-তে প্রবেশ না করে 4S-এ কেন গেল, ঠিক সিমিলার 5F-এ প্রবেশ না 5P-তে না গিয়ে 6S-এ কেন গেল। এগুলো সব টাইপ প্রশ্ন কিন্তু সেম টু সেম। এরপর জিঙ্ক এবং ক্রোমিয়ামে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, যেখানে আমরা পূর্ণ এবং অর্ধপূর্ণ অপশনগুলো ব্যবহার করব। তো সেই অপশনে আমাদের এখানে দেখাতে হবে যে জিঙ্ক এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমগুলো কি কি। তো এখানে এই 3D এবং 4S এর ক্ষেত্রে সাধারণত ক্যালসিয়াম অথবা পটাশিয়াম যে পরীক্ষায় উদাহরণটা আসে। আর এখানে পূর্ণ এবং অর্ধপূর্ণর ক্ষেত্রে উদাহরণটা হয় হলো জিঙ্ক, ক্রোমিয়াম অথবা কপারের ক্ষেত্রে এই উদাহরণগুলো অনেক সময় সেট আপ করা হয়। তো এরপর আমরা যাব হলো পরের সেশনে, যে ক এবং খ নম্বরের জন্য সম্ভাব্য কি প্রশ্নগুলো আসতে পারে। ক নম্বরের আসার মতো প্রশ্নের মধ্যে আইসোটোপ খুবই গুরুত্বপূর্ণ। এরপর আরো অন্যান্য যে সংজ্ঞাগুলো আছে তা আমাদের এখানে উল্লেখ করা আছে। আর খ নম্বরের জন্য সম্ভাব্য আসার মতো প্রশ্নগুলো এখানে দেয়া আছে। 2-1টা প্রশ্ন অবশ্য ভুল করে মনে হয় নিচে আসছে, এটা এই পর্যন্ত এটা সব খর মধ্যেই আসবে, আসার একটা সম্ভাবনা আছে, এগুলো খর মধ্যেই আসবে। এরপর আমরা চতুর্থ অধ্যায়ে যদি পর্যালোচনা করি, তাহলে বিষয়টি এরকম। চতুর্থ অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আমরা লিখিত অংশের জন্য গ এবং ঘ নম্বরে বলি, তাহলে গ নম্বরে সাধারণত এই প্রশ্নটা প্রায়ই পরীক্ষায় আসে এবং এবারও আসার একটা সম্ভাবনা আছে ইনশাল্লাহ। এর একটি হলো যে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, এই যে প্রশ্নটা,
এখানে বিভিন্ন মৌলের নাম লেখা থাকবে, আমরা সেক্ষেত্রে ওই মৌলের ইলেকট্রন বিন্যাস লিখব এবং সেখান থেকে তিনটা নিয়ম অনুসরণ করে, অর্থাৎ এস ব্লক, পি ব্লক এবং ডি ব্লক, এই নিয়ম অনুসরণ করে অনায়াসেই আমরা এটা নির্ণয় করতে পারি। আমাদের চ্যানেলে এই সমস্যাগুলোর প্রত্যেকটা অংশের ভিডিও দেয়া আছে। নির্দিষ্ট প্লেলিস্ট থেকে আমরা যদি অধ্যায় ভিত্তিক ভিডিওগুলো সিলেক্ট করি, তাহলে সবাই আমরা এই ভিডিওগুলো অবশ্যই ইনশাল্লাহ খুঁজে পাবো এবং সেখানে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই সমস্যা মনে করলে তোমরা সেই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে টপিকসটা, তা হলো আকারের ক্রম। এই পর্যায় সারণীতে এই আকার কেন্দ্রিক যে প্রশ্নগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, সক্রিয়তার ক্রম, এগুলো সবচেয়ে বেশি আসে। কোনো কোনো সময় ধাতব অধাতব ধর্ম আসতে পারে। তো মূলত এই সমস্ত অপশনগুলো আকারের সাথে সংশ্লিষ্ট। তো সেখানে অনেক সময় প্রশ্ন হয় যে পরমাণুর আকার একটি পর্যাবৃত্ত ধর্ম, এটি বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কেন ছোট হয়, অথবা উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার কেন ক্রমান্বয়ে বড় হয়। এই অপশনগুলো ব্যবহার করে বিভিন্ন মৌলের উদাহরণ দিয়ে অনেকভাবে প্রশ্ন আসে। এই যে অথবা লিখে অনেকগুলো স্টেপ বাই স্টেপ লেখা হয়েছে, এগুলো কিন্তু মূলত এই প্রশ্নেরই বিভিন্ন রূপ। কাজে সাজেশনকে যত বড়ই মনে হোক, আসলে সাজেশনে মূল প্রশ্ন সংখ্যা কিন্তু খুবই খুবই কম, এবং সেটাই এখানে মূলত দেখানো আছে। এরপর আমরা যদি পর্যায় সারণীর আরো সহযোগী কিছু প্রশ্ন দেখি, তার মধ্যে পর্যায় সারণীর মূল ভিত্তি কি এবং পর্যায় সারণীর মূল ভিত্তি মূল ভিত্তি এবং পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো লেখা, এটাই মূলত পর্যায় সারণীর অবশিষ্ট প্রশ্নের মধ্যে পড়বে, যেগুলো আমরা হয়তো ইতোমধ্যে পড়েছি। এখন ক এবং খ নম্বরের জন্য সম্ভাব্য যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে বা সংজ্ঞামূলক অংশ হিসেবে, সেগুলো এখানে উল্লেখ করা আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই সংজ্ঞাগুলো একটু মোটামুটি দেখে রাখো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর খ নম্বরের জন্য সম্ভাব্য প্রশ্নগুলো এখানে অবস্থান্তর মৌলের ব্যাখ্যা, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, এগুলোকে হ্যালোজেন মৌল কেন বলা হয়, হিলিয়ামকে 18 নম্বর গ্রুপে রাখা হয়েছে কেন, এটা 2 নম্বর গ্রুপে কেন রাখা হয়নি, এরকম ভাবে বেশ কিছু প্রশ্ন এখানে দেয়া আছে। যে প্রশ্নগুলো এখানে দেয়া আছে, আমরা হয়তো এগুলো একটু পর্যালোচনা করলে ইনশাল্লাহ এখান থেকে কমন হয়ে যাবে। এখন এরপর দেখব তোমার পঞ্চম অধ্যায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যে অধ্যায় থেকে প্রশ্ন বরাবর হয় এবং এমনকি এখান থেকে 2টা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। সুতরাং এই অধ্যায়টি অনেক ভালোভাবে পড়া উচিত। তো এই অধ্যায়ে সম্ভাব্য গ এবং ঘ নম্বরের জন্য আসা প্রশ্নগুলোর মধ্যে যেগুলো আসতে পারে সেগুলো নিয়ে আমি একটু পর্যালোচনা করছি। প্রথম অপশনটা হলো বিভিন্ন যৌগের উদাহরণ দেওয়া থাকবে, সেটি আয়নিক যৌগ হতে পারে, সমযোজী যৌগ হতে পারে। এখানে কিছু যৌগের উদাহরণ উল্লেখ করা আছে, বাট এগুলোর বাহিরেও যৌগ থাকতে পারে। আমাদের ফার্স্ট দেখতে হবে যে সেগুলো আয়নিক না সমযোজী। এটা যেমন এখানে যৌগ উল্লেখ করা আছে বা এখানে যৌগ উল্লেখ করা আছে, এই যৌগগুলোর মধ্যে কারা পানিতে দ্রবণীয় আর কারা দ্রবণীয় নয়, কেন দ্রবণীয় নয়, এই বিষয়টার উপর ব্যাখ্যা চাওয়া হতে পারে। তারপর বিভিন্ন যৌগের উদাহরণ আগের মতোই দেয়া থাকবে, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন টেট্রাক্লোরাইড, এরকম নানা অপশন ব্যবহার করা হবে এবং সেক্ষেত্রে উল্লেখ করা হবে যে এই যে কার্বন টেট্রাক্লোরাইড বা কার্বন ডাই অক্সাইড অথবা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলো কোন ধরনের যৌগ এবং কেন। তা আমি যে ধরনের যৌগই বলবো তার উপর ব্যাখ্যা দিতে হবে। যদি বলি যে ক্যালসিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ক্লোরাইড এগুলো আয়নিক যৌগ, তাহলে আয়নিক যৌগ কেন হলো তার উপর ব্যাখ্যা দিতে হবে। আবার আমি যদি বলি কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এগুলো সমযোজী যৌগ, তাহলে এগুলোর উপর আবার ব্যাখ্যা দিতে হবে। তাহলে মূলত প্রশ্ন দাঁড়ালো কয়টা? মূলত প্রশ্ন দাঁড়ালো, প্রথমটা হলো এই যে পানিতে দ্রবীভূত হওয়া নিয়ে ব্যাখ্যা।
দ্বিতীয়টি হলো ওই যৌগগুলোর বন্ধন প্রকৃতি নিয়ে আলোচনা, যে সেখানে এই যে কার্বন ডাই অক্সাইডের বন্ধন প্রকৃতি কি, বা সোডিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের বন্ধন প্রকৃতি কি। তাহলে এই প্রশ্ন, আর এখানে পানিতে দ্রবীভূত হওয়া, মূলত প্রশ্ন এই তিনটা প্রশ্নই ঘুরে ফিরে পরীক্ষায় আসে। আর এর সাথে সহযোগী হিসেবে গ অথবা খ অথবা কখনো কখনো গতে আসে, সেটি হলো বন্ধন জোড় মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা নিয়ে। ওকে, এগুলো যে খুব বেশি আসে তা না, মাঝে মাঝে আসে। এখানকার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের টপিকস আছে, যেটি অনেক সময় খ নম্বরেও দেওয়া হয়, অনেক সময় আহ, ভিন্ন অপশনেও থাকে। সেগুলো হলো তোমার অষ্টকের নিয়ম এবং দুইয়ের নিয়ম এবং এর উপর ব্যাখ্যা, অষ্টকের নিয়মের ব্যতিক্রম। তো এগুলো নিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন হতে পারে, যেটা আমি এখানে উল্লেখ করেছি। সংজ্ঞামূলক অংশগুলো এখানে দেখানো আছে। আশা করি সংজ্ঞামূলক অংশগুলো এখান থেকে কন্ট্রোল করলেই হয়ে যাবে। এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রথম দিকেই দেয়া আছে, তো আমি আশা করি যে এগুলো এখান থেকে যদি প্র্যাকটিস করা হয় ইনশাল্লাহ কমন হয়ে যাবে। তারপর বিদ্যুৎ পরিবাহী কিনা এটা নিয়ে প্রশ্ন অনেক সময় হয় ধাতব বন্ধন থেকে, যেমন ধাতু সমূহ বিদ্যুৎ সুপরিবাহী কেন, বা স্থূল সংকেত আণবিক সংকেতের উপরেও অনেক সময় প্রশ্ন হয়, যে একই যৌগের স্থূল সংকেত মানে বিভিন্ন যৌগের স্থূল সংকেত একই হয়, বাট একাধিক যৌগের ক্ষেত্রে আণবিক সংকেত ভিন্ন হয় কেন। অনেক সময় এরকম প্রশ্ন হয়, যেটা স্থূল সংকেত আণবিক সংকেতের পার্থক্যও কিন্তু পরীক্ষায় অনেক সময় এসে থাকে, যেটা তোমার ষষ্ঠ অধ্যায় কেন্দ্রিক প্রশ্ন হয়ে যায়। তো বিদ্যুৎ পরিবহন করা এবং না করা নিয়ে গ্রাফাইট কেন্দ্রিক একটা প্রশ্ন আসে, গ্রাফাইট বা হীরকের মধ্যে আসা প্রশ্ন, এগুলো অনেক সময় হয়। তো আশা করি যে এই টাইপগুলো মূল প্রশ্নের অংশ নয়। মূলত প্রশ্ন আমি যে 3 প্রকার বলেছি, পানিতে দ্রবণীয়তা, বন্ধন প্রকৃতি, এবং বন্ধন প্রকৃতি নিয়ে দুই দুই ধরনের যৌগ, একটা আয়নিক একটা সমযোজী। কোনো কোনো ক্ষেত্রে হয়তো আহ কিভাবে বিদ্যুৎ পরিবহন করে আয়নিক যৌগগুলো পানিতে দ্রবীভূত অবস্থা, এই বিষয়গুলো অনেক সময় পরীক্ষায় এসে থাকে। তো আশা করি যে এই অংশের পর্যালোচনা মোটামুটি শেষ। আমরা পরবর্তী সেশনে গিয়ে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, দশম এবং দ্বাদশ অধ্যায়ের যে পর্যালোচনাগুলো, সেটা আমরা পরবর্তী সেশনে ইনশাল্লাহ করব। তো এই সেশনটি কিছুক্ষণ পরে ইনশাল্লাহ শুরু করব।